নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। সঞ্জয় অনিমেষের বুকে এক আঙ্গুল দাবিয়ে দিয়ে দিল। অনিমেষ এক পা পিছনে চলে গেল। সঞ্জয় তাচ্ছিল্য করে বলল, তাহলে ঠিকটা কি তুই বল। অনিমেষ দীর্ঘশ্বাস ফেলে বলল, মাধবীলতা কেমন মেয়ে তুইও খুব ভালো করে জানিস, আর আমিও খুব ভালো করে জানি। ওর আত্মসম্মান বোধ এতটাই প্রখর, ও একটা কানা খোড়াকে বিয়ে করলে তোকে আর ভুলেও বিয়ে করতে না। একদিন না একদিন ও তো অন্য কাউকে বিয়ে করে নিত। তাহলে আমি বিয়ে করাতে তোরা তো সমস্যা হচ্ছে কেন? কারণ তুই আমার বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর গার্লফ্রেন্ডকে বিয়ে করতে লজ্জা লাগে না তো? না, লজ্জা লাগে। আমি যদি বিয়েটা তোর বিয়ের আগে করতাম তাহলে বোধহয় লজ্জা লাগতো। যেহেতু তোর বিয়ের পরে মাধবীলতাকে বিয়ে করেছি, তাই লজ্জা লাগছে না একটু। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। অনিমেষ চোখ ভরা জল নিয়ে হেসে ফেলল। বলল, ভেবেছিলাম কথাগুলো কোনোদিনও তোকে বলবো না। তোকে বলবো মানে শুধু তোকে কেন, কাউকেই বলবো না। তুই কষ্ট পাবি যেন। আজ কেন জানি না খুব বলতে ইচ্ছে করছে। সেই ছোটবেলা থেকে আমি তোকে একতরফা বেস্ট ফ্রেন্ড ভাবলেও তুই কোনোদিন আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিসনি। খুব কৌশলে তুই আমার পছন্দের জিনিস সবসময় নিজের করে নিতি। এমন ভাবে জিনিসগুলো আমার কাছ থেকে নিয়ে নিতি আমি ছাড়া দ্বিতীয় কেউ তোর চালাকি ধরতে পারতো না। একটা উদাহরণ দে। একবার বাবা আমাকে একটা স্বর্ণের মৎস্য এনে দিল। মৎস্য বেশ বড়, গলায় চেইনের সাথে লকেট হিসাবেও ব্যবহার করে দেবে। জিনিসটা কিন্তু ভীষণ পছন্দ হলো আমার। আমি সারাদিন পকেটে নিয়ে ঘুরে বেড়াই, একটু পরপর বের করে দেখি। আমার একটা অভ্যাস ছিল আমার পছন্দের জিনিস সবার প্রথম তোকে দেখানো। মৎস্যটা তোকে দেখাতেই তোর মুড অফ হয়ে গেল। তুই বললি এইসব জিনিস নিয়ে কেউ খেলে, কেউ দেখতে তো বিশ্রী লাগছে। তার দুদিন পর তোর কাকা পিয়ে জ্বর এলো। তোর মা জিজ্ঞেস করতেই বিরক্তি চেপে বলল, আমার কাছে নাকি কি দেখেছে তাই নেওয়ার জন্য বায়না ধরেছে, জিনিসটা নাকি স্বর্ণের। তোর বাবা তোকে স্বর্ণের খেলার জিনিস এনে দেবে না দেখে তুই জেদ করে সারাদিন বৃষ্টিতে ভিজলি। ফলে সন্ধ্যার পরে গা কাঁপিয়ে জ্বর এলো। আমি শুনেই মৎস্যটা তোকে চুপি চুপি দিয়ে দিলাম এবং কাউকে বলতে বারণ করলাম। বাড়ি গিয়ে বললাম মৎস্য হারিয়ে গেছে। মা একটু বকাঝকা করলো, বাবা অবশ্য কিছু বলেনি। ভেবেছিলাম মৎস্যটা পেয়ে তুই অনেক খুশি হবি, অথচ তুই আর জিনিসটা ভুলেও ছুঁয়ে দেখলি না। এইরকম উদাহরণ বহুত আছে। আমার হাতে কোনো জিনিস দেখলে প্রথম ব্যাড কমেন্ট করতিস, তারপর নেওয়ার জন্য পাগল হয়ে যেতিস। জিনিসটা আমি তোকে দিয়ে দিলেই আগ্রহ হারিয়ে ফেলতি। বিষয়টা যখন আমার কাছে পরিষ্কার হলো তখন আমি তোকে আর কিছু মুখ ফুটে বললাম না, শুধু তুই কষ্ট পাবি দেখে। অথচ যাই কিনতাম দুটো করে কিনতাম। এগুলো সেই ছোটবেলার গল্প। বড় হয়েও তোর অভ্যাস বিন্দুমাত্র পরিবর্তন হলো না। তোর কোন জিনিসটা আমাকে বেশি কষ্ট দিত জানিস? তোর আনন্দ উল্লাসে তুই অন্য আর 5টা বন্ধুকে নিয়ে মেতে থাকতি, অথচ তোর বিপদের সময় আমি ছাড়া চলতই না। মনে মনে দুঃখ পেতাম, কখনো কখনো মুখ ফুটে বলা হয়নি, তুই কষ্ট পাবি তাই। তুই আমাকে যতই পর ভাবিস, আমি তো তোকে মনে প্রাণে বেস্ট ফ্রেন্ড ভাবি। প্রথম দেখায় মাধবীলতাকে আমার প্রচন্ড ভালো লেগে গেল। আমি তোকে ভয়ে জানালাম না, যদি তোর ওকে পছন্দ হয়ে যায়। কথাটা খুব গোপনে চেপে গেলাম। তাছাড়া তুই সবসময় বলতি তোর শ্যামলা মেয়ে যেমন পছন্দ না, তোর পছন্দ ধবধবে বর্ষা মেয়ে। অথচ তুই কোনোভাবে আমার পছন্দের কথা জানতে পারলি, সেই মুহূর্ত থেকে তোর শ্যামলা মেয়ে পছন্দ হয়ে গেল এবং আমি যাকে পছন্দ করছি তাকেই তোর পছন্দ হয়ে গেল। এবং আমার অগোচরে বন্ধুদের সাথে বাজি ধরলি যে আমাকে দিয়ে প্রেমপত্র লিখিয়ে আমার পছন্দের মেয়েকেই তুই পটাবি। আমি কিছুই বলবো না, তোর পছন্দের কথা ভেবে আমার পছন্দের কথা গোপন করে যাব। বোকা আমি করলাম তাই। আফসোস তখন আমি জানতাম না যে মাধবীলতাকে তুই মন থেকে পছন্দ করিস। কিন্তু তুই যেই অনুভব করলি যে মাধবীলতাকে তুই পছন্দ করার পর আমি মুখে তোদের মাঝখান থেকে সরে যাওয়ার অভিনয় করলো, মনে মনে পাগলের মতো মাধবীলতাকে ভালোবাসতাম। তখন তুই তোদের সম্পর্কটাকে সিরিয়াসলি নিলি, যেন আমি তোদের মাঝখানে ভুলেও ঢুকে পড়তে না পারি। এত প্রচেষ্টা করেও কি লাভ হলো? বিধাতা চাওয়ার যেন অন্য কিছু হলো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে বুক ভরে নিঃশ্বাস নিল অনিমেষ। একটু বিরতি নিয়ে বলল, তুই যদি আমার সাথে বন্ধুত্ব না রাখতে চাস না রাখবি। আমি মনে মনে সারা জীবন তোকে বন্ধু ভেবে গেছি, আর এই কথাগুলো আমি অনেক পরে জেনেছি।
তুই যাদের আমার থেকে বেশি বিশ্বাস করতে আপন ভাবতি তাদের কাছেই জেনেছি। ভালো থাকিস। আলপনা বৌদিকে কষ্ট দিস না, আগলে রাখিস। আজ আসি রে। সঞ্জয়কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ তাড়াহুড়ো করে চলে গেল। অনিমেষ বাড়ি ফিরল রাত 8টার পর। এসেই কারোর সাথে কোনো কথা না বলে স্নান করতে বাথরুমে ঢুকলো। অনেকক্ষণ সময় লাগিয়ে স্নান করে বের হলো। ভেজা চুল মুছতে মুছতে ঘরে এসে কেটলিতে চায়ের জন্য জল গরম বসালো। মাধবীলতা কয়েক পা হেঁটে এসে অনিমেষের মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? অনিমেষ হাসার চেষ্টা করে বলল, এই তো কাছে। কি হয়েছে আপনার? চোখ দুটো তো লাল কেন? অনিমেষ মাথা নিচু করে চা বানানোতে মনোযোগ দিল। মাধবীলতা একগুঁয়ের মতো বলল, অনিমেষ দা, একটু ওয়েট করো, আগে চা বানিয়ে নিই, তারপর তোমার কথা শুনবো। মাধবীলতা চুপচাপ খাটে গিয়ে হেলান দিয়ে বসল। অনিমেষ 5 মিনিট পর ঝটপট 2 কাপ চা বানিয়ে মাধবীলতার পাশে গিয়ে বসল। 1 কাপ চা মাধবীলতাকে দিয়ে বাড়িয়ে দিল। আমি এখন চা খাবো না। একটু খাও। বললাম তো খাবো না। তুমি এত রেগে রেগে কথা বলছো কেন মাধবীলতা? আপনি এতক্ষণ কোথায় ছিলেন অনিমেষ দা? অনিমেষ চায়ে চুমুক দিল। চোখ তুলে তাকালো মাধবীলতার মায়াবী চোখের দিকে। বলল, মাধবীলতা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি রিকোয়েস্ট? আগে বলো, রাখবে? মাধবীলতা অনিমেষের আঙুলে আঙুল পেঁচাবো দৃঢ় কণ্ঠে বলল, রাখবো। অনিমেষ মাধবীলতার চোখে চোখ রেখে কারো কণ্ঠে বলল, আমাকে না কখনো অনিমেষ দা বলে ডেকো না প্লিজ। মাধবীলতা মুখাচ্ছন্ন হয়ে বলল, তাহলে কি বলে রাখবো? মাধবীলতাকে খুব কাছে টেনে নিল অনিমেষ। মাধবীলতার এলোমেলো চুলগুলো হাতের মধ্যমা আঙুল দিয়ে কানের পিঠে গুজে দিল। আবেশে মাধবীলতার নিঃশ্বাসের গতিবেগ বেড়ে গেল। বুকের ভেতর মৃদু কাঁপুনি। অনিমেষ মাধবীলতার কানের লতিতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আবেশে 2 চোখ বুজে ফেলল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। অনিমেষ উষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, অনিমেষ। মাধবীলতা চোখ মেলে তাকালো। বিড়বিড় করে বলল, শুধু নাম ধরে রাখবো? আর যদি না ডাকি? অনিমেষ মাধবীলতার কোমর জড়িয়ে ধরল। মাধবীলতাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকালো। নাকে নাক ঘষে আদুরে কণ্ঠে বলল, না ডাকলে না ডাক, তবুও অনিমেষ দা বলে ডেকো না প্লিজ। মাধবীলতা হেসে ফেলল। হাসি ছোঁয়াচে। অনিমেষের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, প্রশান্তির হাসি। অনিমেষের বাহু ডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিল মাধবীলতা। শুকনো কাপড় ভাঁজ করতে করতে বলল, বললেন না তো তখন কোথায় ছিলে? অনিমেষ দীর্ঘশ্বাস ফেলে বলল, সঞ্জয়তে বাড়ি গিয়েছিলাম। মাধবীলতার হাত দুটো থেমে গেল। বলল, আলপনাকে কেমন দেখলেন? এখন অনেকটাই সুস্থ। ও। অনিমেষ মাধবীলতার হাত থেকে কাপড় টেনে নিল। বলে, এসব রাখো তো, চলো ব্যালকনিতে যাই। আজ সারা রাত দুজনে ব্যালকনিতে বসে গল্প করব। তারপর? তারপর আর কি, আগামীকাল ঢাকা ফিরে যাব। আলপনা শুয়েছিল, সঞ্জয় পাশে এসে বসলো। আলপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে? আলপনা চোখ মেলে তাকালো। সঞ্জয়কে এক নজরে দেখে আবার 2 চোখ বুজে ফেলল। সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন আমার সাথে? আলপনা, প্লিজ কথা বলো। সঞ্জয় আলপনার এক হাত শক্ত করে ধরল। বসা অবস্থায় ঝুঁকে গেল। আলপনার মুখের কাছে মুখ নিয়ে বলল, চোখ মেলে তাকাও। সঞ্জয়ের মুখের গরম নিঃশ্বাস আলপনার চোখে মুখে উপচে পড়ছে। যতই মনে রাগ জেদ অভিমান থাকুক, স্বামী নামক মানুষটার কারো স্পর্শ উষ্ণ নিঃশ্বাস উপেক্ষা করার ক্ষমতা কোনো নারীর নেই। আলপনার খুব অস্থির লাগছিল। প্রাণপণে চেষ্টা করেও চোখ দুটো বেশি বন্ধ করে রাখতে পারল না। চোখ মেলে তাকালো। সঞ্জয় বলল, কি সমস্যা তোমার? কথা বলছো না কেন আমার সাথে? এমনি। এই এমনি শব্দটা শুনলে না আমার প্রচুর মেজাজ খারাপ হয়ে যায়। তোমার মেজাজ কবেই ভালো ছিল? আমাকে বিয়ে করার পর থেকেই তো তোমার মেজাজ সবসময় খারাপ থাকে। সঞ্জয় কিছু বলতে চেয়েও থেমে গেল। আলপনা বলল, মাকে বলেছি আমি এখানে আর থাকবো না। তোমার মেজাজ পার্মানেন্ট ভালো করার ব্যবস্থা করে আগামীকাল চলে যাবো আমি। সঞ্জয় ভীতু কণ্ঠে বলল, কোথায় যাবে তুমি? আলপনা হেসে ফেলল, বিদ্রূপের হাসি। বলল, ভয় নেই, দ্বিতীয়বার আর মরার মতো ভুল করবো না। কারণ আমি মরে গেলে তার কারোর কিছু আসবে যাবে না। যা ক্ষতি হওয়ার আমার বাচ্চা দুটোর হবে।
তাই বাচ্চা দুটোকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আসবে কবে? আর আসার ইচ্ছে নেই না। আমি তোকে কোথাও যেতে দেব না, আমি যাব। জেদ করো না আলপনা। জেদ করছি না, তাহলে বাপের বাড়ি যেতে যাচ্ছ কেন? এখানে থেকে কি হবে? কি হবে মানে? তুমি তো আমার কাছ থেকে চেয়েছিলে মুক্তি। আমি তো দিতে চাই মুক্তি সঞ্জয়। কে মুক্তি চেয়েছে তোমার কাছ থেকে? আমি কোথাও যেতে দেবো না অপু টুকুকে। ওরা তো ওদের মাকে ছাড়া থাকতেই পারবে না। অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। জেদ করো না আলপনা। করছি না জেদ। তুমি সুযোগ বুঝে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে আমি সাইন করে দেবো। সঞ্জয় আচমকা দুবাহু চেপে ধরল আলপনা। রাগী কণ্ঠে বলল, কে ডিভোর্স দেবে তোমায়? কে আবার তুমি? কখনোই না। আলপনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, তাচ্ছিল্যের হাসি। সঞ্জয় ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম হাসবে না তুমি। আমি এখন কিছুতেই তোমাকে যেতে দেবো না। তুমি সুস্থ হয়ে ওঠো, আমরা একসাথে সংসার করব। তোমাকে স্ত্রীর অধিকার দেব আমি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।